এই যারা যারা নিরীহ লোক তাদের গায়ে লাঠি চার্জ করতে পারবে, লাঠিটা তো যারা তৃণমূল তাদের ওপর চার্জ করা উচিত। এটাই তো তৃণমূলের ক্যারেক্টার। যারা নিরীহ নিরপরাধ, আপনি দেখুন সন্দেশখালী নিরীহ নিরপরাধদের মেরে যায় এরা। আপনি দেখুন অভিজিৎ সরকারকে মার্ডার করেছে কে? নিরীহ নিরপরাধ ছেলে। বরুণ বিশ্বাসকে মার্ডার করে নিরীহ নিরপরাধ ছেলে। এ রাজ্য সরকার থাকলে আমার বিশ্বাস হয় না যে কিছু হবে। এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রয়োজনীয়তা আছে। টেন্টেড ক্যান্ডিডেটদের ঘাত ধাক্কা দিয়ে বার করে দিতে হবে এই ৮,০০০ ৯,০০০-কে। বলতে পারছেন না কেন? উনি কোর্ট বসে বসে স্যাগ্রিগেশন করবে? ডকুমেন্ট আছে, আপনি পরীক্ষা নিয়েছেন, ডকুমেন্ট আপনার কাছে আছে, স্যাগ্রিগেশন থার্ড পার্টি করবে? যে নিরপরাধ যেন সাজা না পায়, হাজার অপরাধী ছাড়া পেয়ে গেলেও, এই যে কথাটা বলে বেড়াচ্ছি, এই কথাটা অ্যাপ্লিকেবিলিটি সার্ভিস জুরিসপ্রুডেন্সে নয়, এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে অ্যাপ্লিকেবিলিটি। আপনি যদি মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টটা শোনেন, তিনি বলছেন যে জেনুইনদের আগে বাঁচাবো, আবার যারা টেন্টেড তাদেরও বাঁচাবো, কোর্ট আমায় স্যাগ্রিগেশন করতে বলেনি। সব থেকে বড় চালাকি এই মামলার মধ্যে রাজ্য সরকার যেটা করেছে, জেনুইনদের লিস্টটাই দেয়নি, টেন্টেডদের লিস্ট দিয়ে যাচ্ছে। তাহলে কোর্ট কোয়েশ্চেনটা কি করবে? জেনুইনদের লিস্টটা কোথায়? তো ওএমআরে তো যেটা সিবিআই বের করেছে যে ওএমআরটা, সেটা যদি কেউ মেনে নেয় বুঝতে হবে সেটা জেনুইন ক্যান্ডিডেট হবে। যারাই বলবে আমি ওএমআর মানছি না, বুঝবেন এটা ফেক। এই নাইসা নামক এই যে সংস্থাটাকে কেন দিল সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। ইনফোসিস ছিল, টাটা কনসালটেন্সি সার্ভিস ছিল, অনেক ভালো ভালো কোম্পানি ছিল, বেছে বেছে নাইসাকে দিয়ে দেওয়া হলো। গভর্নমেন্ট কোম্পানিও তো ছিল, সরস্বতী প্রেস ছিল, ওরাও তো করে। এটা হলো সব থেকে বড় দুর্নীতি। আজ কোম্পানিটা নেই, ব্ল্যাকলিস্টের কোম্পানিটা মার্কেটেই নেই, এমন কোম্পানিকে দিয়েছে, মানে এমনভাবেই দিয়েছে যাতে করে কোনো কিছুই না থাকে। আমি আপনাদেরকে বলি, রাজ্য সরকার নেমেছে কেন আমি বলছি, যারা ফেক ক্যান্ডিডেট তাদের জীবনটাকে বাঁচাতে। কারণ টাকা নিয়ে চাকরি দিয়েছে, অনেকে মুখ খুলে দেবে। কেন রাজ্য সরকার বলছে তার কারণ আছে। যারা যারা ধরুন আজকে এই এসএসসি নিয়ে আন্দোলন করছেন, সবার চাকরিটা গেছে কেন, তার মূল কারণটা হলো কলকাতা হাইকোর্টের রায়ের 242 নম্বর প্যারাগ্রাফটা আমি সবাইকে পড়তে বলব। সেখানে স্কুল সার্ভিস কমিশন বলছে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট। খুব কথাটা আইনিভাবে খুব শক্ত কথা নয়। কোনো সংস্থা, কোনো সরকারি সংস্থা যদি বলে, যে পরীক্ষা নিয়েছে সে যদি বলে আরও ইলিগ্যালিটি থাকতে পারে, ভারতবর্ষের যে কোর্টেই যান না কেন পুরো প্রসেসই ক্যান্সেল হবে। যে কোনো পক্ষের আইনজীবী যদি থাকে না কেন, এই সাবমিশনের পরে যারা মামলাকারী বলুন, কোর্ট বলুন, যেই বলুন না কেন, এই সাবমিশনটার পরে কি বেঁচে থাকে? আর 265 নম্বর প্যারাগ্রাফে দেখবেন কলকাতা হাইকোর্টের জাস্টিস বসাক এবং জাস্টিস রশিদির ডিভিশন বেঞ্চের রায় 265 নম্বর প্যারাগ্রাফে রাজ্য সরকার বলছে দ্য নাম্বার অফ ইলিগ্যালিটিস ক্যানট বি ডিটারমাইন্ড ইন ইট এক্স্যাক্টিটিউড। পড়ে দেখবেন যারা যারা জেনুইন ক্যান্ডিডেট, যাদের চাকরি চলে গেছে, তারা উচ্চশিক্ষিত, সবারই মাস্টার ডিগ্রি আছে। এইটুকু পড়ে দেখার জন্য আইন জানতে লাগবে না, আইনের বিশারদ। রাজ্য সরকার যদি বলে যে কত সংখ্যা ইলিগ্যালিটি আছে সেটা তারা ঠিকমতো বলতে পারবে না, তাহলে কি করে এই সিলেকশন প্রসেস থাকবে? এটা হলো প্রথম প্রশ্ন আমার। আপনারা চিন্তা করে দেখুন। দ্বিতীয় আর একটা বড় বিষয়, আপনি যদি মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টটা শোনেন, তিনি বলছেন যে জেনুইনদের আগে বাঁচাবো, আবার যারা টেন্টেড তাদেরও বাঁচাবো, কোর্ট আমায় স্যাগ্রিগেশন করতে বলেনি। খুব তিনটে জিনিস জজ সাহেবের অর্ডার শিটের মধ্যে যেটা রেকর্ড আছে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টের রেকর্ড আছে ধামাচাপা, আর তৃতীয়ত মুখ্যমন্ত্রীর এই কথাটা মেলান। তার মানে এখনো মাথার মধ্যে উনি ঢুকিয়ে রেখেছেন যে আমাকে টেন্টেডদের বাঁচাতে হবে। যেহেতু বাঁচাতে পাচ্ছেন না, সেই জন্য এখন বলছেন জেনুইনদের বাঁচিয়ে টেন্টেড, মানে আবার সেই গরিব মানুষগুলোকে, কিছু সাধারণ মানুষগুলোকে বিপদে ফেলে দেওয়ারই নেচার হলো এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টেন্টেড ক্যান্ডিডেটদের ঘাত ধাক্কা দিয়ে বার করে দিতে হবে এই 8,000 9,000-কে। বলতে পারছেন না কেন উনি? কোর্ট বসে বসে স্যাগ্রিগেশন করবে? ডকুমেন্ট আছে, আপনি পরীক্ষা নিয়েছেন, ডকুমেন্ট আপনার কাছে আছে, স্যাগ্রিগেশন থার্ড পার্টি করবে? এটা হয় কখনো? পরীক্ষা যে নিয়েছে সে স্যাগ্রিগেশন করবে না, ও থার্ড পার্টি স্যাগ্রিগেশন বসে বসে জজ সাহেব বসে বসে স্যাগ্রিগেশন করবে? এইটা হলো সব থেকে বড় কায়দা। কিছু গরিব মানুষ যারা চাকরি পেয়েছিলেন পরিবার সমেত রাস্তায় ভেসে গেল জালিয়াতির ফলে। আইনের সংজ্ঞাতে আছে ফ্রড ভিশিয়েটস এভরিথিং। আরও একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি বোঝাবো, যেটা আমি বারবার বিভিন্ন মিডিয়া জনসমক্ষে আমি মানুষের কাছে বলতে চাই, যে থিওরি আপনাদেরকে বোঝানো হচ্ছে, আমি আইনজীবী হিসাবে বলছি, যে থিওরি আপনাদেরকে বোঝানো হচ্ছে, পাবলিককে বোঝানো হচ্ছে যে নিরপরাধ যেন সাজা না পায়, হাজার অপরাধী ছাড়া পেয়ে গেলেও, এই যে কথাটা বলে বেড়াচ্ছে, এই কথাটা অ্যাপ্লিকেবিলিটি সার্ভিস জুরিসপ্রুডেন্সে নয়, এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে অ্যাপ্লিকেবিলিটি। এটাই তৃণমূলের নেতারা বুঝিয়ে বেড়াচ্ছে। আপনারা এটার মধ্যে পা দেবেন না। সার্ভিস জুরিসপ্রুডেন্সের থিওরি হলো ইভেন ইফ ওয়ান আনডিটেক্টেড ক্যান্ডিডেট, একজনও যদি আনডিটেক্টেড ক্যান্ডিডেট পুরো প্রসেসের মধ্যে রয়ে যায়, তাহলে পুরো প্রসেস ভিশিয়েট হয়ে যাবে। তাই জন্য রাজ্য সরকারকে যে লিস্টটা তৈরি করতে হতো, একদম ত্রুটি মুক্ত লিস্ট, যে লিস্টে একজনও অস্বচ্ছ ক্যান্ডিডেট থাকবে না। ধরুন 15,000-এর রাজ্য সরকার লিস্ট তৈরি করছে, লোকে আইন জানে না বলে তাই জন্য বলছে, 15,000-এর মধ্যে 14,999 ঠিক, একজন ভুল হলে হবে না। 15,000 মানে 15,000-ই ঠিক, কোনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। এই লিস্ট তৈরি করতে হতো রাজ্য সরকারকে, না সিঙ্গেল বেঞ্চ, না ডিভিশন বেঞ্চ, না সুপ্রিম কোর্ট। সব থেকে বড় চালাকি এই মামলার মধ্যে রাজ্য সরকার যেটা করেছে, জেনুইনদের লিস্টটাই দেয়নি, টেন্টেডদের লিস্ট দিয়ে যাচ্ছে। তাহলে কোর্ট কোয়েশ্চেনটা কি করবে? জেনুইনদের লিস্টটা কোথায়? আমি যদি আজকে প্রশ্ন করি, আপনি জেনুইনদের লিস্টটা প্রকাশ্যে দিন, 15,000 জেনুইনের লিস্ট প্রকাশ্যে দিন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, রাজ্য সরকার দিতে পারবে না, রাদার দেবে না। জেনুইনদের লিস্টটা প্রকাশ করে দিন না। এই মার্ক দেখুন, যারা যারা যে এই যে যত ক্যান্ডিডেট আছে না, যত আন্দোলন করছে, আপনারা সাংবাদিকরা যান, গিয়ে প্রশ্ন করুন, দাদা আপনি ওএমআরটা মানছেন না মানছেন না? এই একটা প্রশ্ন করবেন। যে ক্যান্ডিডেট বলবে আমি ওএমআর মানছি, বুঝবেন জেনুইন ক্যান্ডিডেট। তো ওএমআরে তো যেটা সিবিআই বের করেছে যে ওএমআরটা, সেটা যদি কেউ মেনে নেয়, বুঝতে হবে সেটা জেনুইন ক্যান্ডিডেট হবে। যারাই বলবে আমি ওএমআর মানছি না, বুঝবেন এটা ফেক। যারা তৎকালীন শিক্ষা দপ্তরের লোক ছিলেন তৎকালীন, তারা এইটা পয়সা খেয়ে হাঁটিয়ে দিয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের তদন্তটাকে আমি বারবারই সব জায়গাতে বলছি খুব ভালো করেছে, কারণ এই মিরার ইমেজ তারা গাজিয়াবাদ থেকে গিয়ে রিট্রাইভ করেছে 25 লক্ষ ছাত্রছাত্রী। যে ছাত্রছাত্রী এটা জোর গলায় বলবে যে এটা আমার ওএমআর, যে ছাত্রছাত্রী জোর গলায় বলবে এটা আমার হায়ার সেকেন্ডারির মার্কস, এসএসসির নম্বরের সাথে মিলিয়ে দেখে নেওয়া হোক, ওই যেটা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে নম্বরগুলো দেওয়া হয়েছিল এসএসসির তরফ থেকে, ওই নাম্বার যার মিলবে বুঝবেন সে জেনুইন, যার মিলবে না সেই ফেক। তাহলে লিস্টটা এমনভাবে তৈরি করতে হতো যে লিস্টে সরকার হলফ করে বলতে পারছে যে একজনও ফেক ক্যান্ডিডেট নেই। এটা হলো সার্ভিস লয়ের থিওরি। এটা এখন লোকে বোঝে না, মানুষকে যা তা বলে দিচ্ছে। কারণ এমনিও মানুষকে আমি কাউকে দোষ দিতে পারি না, কারণ এই যে লোকজন যারা আছে তারা তো আইনটা এই জায়গাটা এতটা ভালো বোঝেন। এদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে নিরপরাধকে নাকি সাজা দেওয়া হয়েছে। এই থিওরিটাই যে ক্রিমিনাল লয়ের থিওরি, এটা এখানে সরকারের যে মেন দায়িত্ব যে একদম স্বচ্ছ লিস্ট জেনুইনদের, যেখানে একজনও ওয়ান আনডিজার্ভিং ক্যান্ডিডেট ওর মধ্যে নেই, এই লিস্ট সরকারিভাবে সরকারের প্রকাশ করা উচিত ছিল।
না না, ওনার তো জেলে আমরা তো দাবি করছি, তো আমরা তো আদালতে আবার পিটিশন করবো এই নিয়ে, ছেড়ে দেবো। দায়িত্ব সহকারে 25,000 ছেলে মেয়ের জীবন ভবিষ্যৎ নষ্ট করেছেন আপনি। শুধু 25,000 বললে ভুল হবে, 25 লক্ষ ছেলে মেয়েকে প্রতারিত করেছেন যারা পরীক্ষা দিয়েছে। ছেড়ে দেবো? আপনি করেছেন, আপনার জন্য হয়েছে। না পারলে পদ ত্যাগ করুন। এত পদের লোভ কেন আপনার? মুখ্যমন্ত্রীর চেয়ারের এত লোভ কেন আপনার? আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই সমস্যার সমাধান 1 মাসে করে দিত। 7 দিনও লাগে না এই সমস্যার সমাধান করতে। আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায় হয়ে গেল বলে তাই এই সমস্যার সমাধান করতে 7 দিন সময় লাগে না। আপনি পদত্যাগ করুন আগে, আপনাকে পদ ছাড়তে হবে, এটা আমাদের দাবি। পদলোভী মুখ্যমন্ত্রী, নিজের পরিবার চালাচ্ছেন, নিজের লোকজনকে চালাচ্ছেন কেন? এই মুখ্যমন্ত্রীর চেয়ারে আছেন বলে। আপনার টালির বাড়িটা কোথায় গেল? যদি প্রশ্ন করি উত্তর দিতে পারবেন? কুণাল ঘোষ কি খুব সুনীতি করেছে? সারদার টাকা নিয়ে যখন জেল 1.5 বছর জেল খেটেছিল, খুব সুনীতি করেছে। এই টাকা চুরি তৃণমূলের 2011 সাল থেকে হয়ে যাচ্ছে। চুরির ওপর বেশ করে একটা দল চলছে। এইসব চোরের উত্তর আমি দেবো না। আমাদের দাবি, আমরা দাবি তুলছি যে মুখ্যমন্ত্রীর এখানে পদত্যাগ করা উচিত। যেটা 7 দিনের কাজ, আপনি প্রায় 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে দিলেন। কেন? তিনি তো বলছে যোগ্যদের জন্য লড়াই করবে, আম থেকে আম গাছ হয় না, আমরা সব এক করে দিই। তিনি বলছে আমি লড়াই করবো জাস্ট লাইক আ রয়্যাল বেঙ্গল টাইগার। সে তো 2016 সাল থেকে লড়াই করে আসছেন, আরো 50 বছর ধরে কি লড়াই করবেন? উনি একমাত্র যার বয়স দিনে 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 কমে, বুঝি না, রাউন্ড দ্য ক্লক লোকের বয়স বাড়ে, ওনার বয়স কমে, উনি আরও লড়াই করবেন। এইসব কথাবার্তা শুনুন। একটা আমার যদি আজকে যা বয়স, আমার যদি 10 বছর চলে যায় না, কিচ্ছু যায় আসে না আমার। এই ছেলেমেয়েগুলো যদি 10টা 15টা 20টা বছর চলে যায়, যারা ইয়ং ছেলেমেয়ে চাকরি পায়নি বা যাদের চাকরি চলে গেছে, তাদের জীবনে যায় আসে। ওনার 65 বছর থেকে 75 বছর হয়ে গেলেও কিছু যায় আসবে না। 75 থেকে 85 হয়ে গেলেও কারোর কিছু যায় আসবে না। কিন্তু একটা কারোর ইয়ং ছেলে বা মেয়ে, তার যদি 25 থেকে 35 হয়ে যায়, তার কিন্তু জীবনের ভবিষ্যতের একটা কিছু যায় এসে যায়। এসব কথাগুলো বলার কোনো মানে হয় না। এই যারা যারা নিরীহ লোক, তাদের গায়ে লাঠি চার্জ করতে পারবে। লাঠিটা তো যারা তৃণমূল, তাদের ওপর চার্জ করা উচিত। কিন্তু তাদের দায়িত্ব শুধু চাকরি, মানে যেটা হারিয়ে গেছে বা ক্ষয়ে গেছে সেটা ফিরত না, তার জন্য তাদেরকে লাঠি চার্জ করতে হচ্ছে। কেন? এটাই তো তৃণমূলের ক্যারেক্টার। যারা নিরীহ নিরপরাধ, আপনি দেখুন সন্দেশখালী নিরীহ নিরপরাধদের মেরে যায় এরা। আপনি দেখুন অভিজিৎ সরকারকে মার্ডার করেছে কে? নিরীহ নিরপরাধ ছেলে। বরুণ বিশ্বাসকে মার্ডার করে নিরীহ নিরপরাধ ছেলে। তপন দত্তকে মার্ডার করেছে তৃণমূল। নিরীহ নিরপরাধ যারা প্রতিবাদী কণ্ঠ, এদেরই মার্ডার করে। পুলিশের লাঠিচার্জ সেটাই একটা উদাহরণ। এইসব ছেলেগুলোকে মারধর করছে। দেখুন, সৎ উদ্যোগ চেষ্টা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, জানি না কি হবে, তবে এটুকু বলতে পারি, এ রাজ্য সরকার থাকলে আমার বিশ্বাস হয় না যে কিছু হবে। এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রয়োজনীয়তা আছে। প্রাইমারিতে দুর্নীতি হয়েছে, প্রাইমারিতে ওএমআর ডিস্ট্রয় করা হয়েছে, সেখানেও প্রচুর কিন্তু জেনুইন ক্যান্ডিডেট আছে, কষ্ট করে চাকরি পেয়েছে, সেটাও কিন্তু আছে। প্রাইমারিতে দুর্নীতি হয়নি এ কথা যারা চাকরি করছেন তারাও বলতে পারবেন না দুর্নীতি হয়েছে। জেনুইন ক্যান্ডিডেট প্রচুর আছে, যারা এই 2014, 2017 যত পরীক্ষা হয়েছে প্রাইমারিতে, জেনুইন ক্যান্ডিডেটও প্রচুর আছে। এবং যারা জেনুইনলি চাকরি করছেন তারাও জানেন যে এখানে দুর্নীতি হয়েছে, এটা জানেন। রায় কি, দেখুন আদালতের রায় কি আসবে আমরা কখনোই আমি প্রেডিক্ট করিনি, কখনোই আমি প্রেডিক্ট করব না। যখন সুপ্রিম কোর্টের জাস্টিস বসাক এবং সাব্বার রশিদির অর্ডার স্টে হয়ে গেছিল, তখনও আমি একই কথা বলেছিলাম, আদালতের রায়কে সম্মান জানাবো, ভবিষ্যতেও জানাবো।